In the previous section, we study about basic sequential steps of recombinant DNA technology. Today, we study about each steps in details. First steps is isolation of DNA. DNA কে isolate করতে হলে সেল থেকে, suppose this is a animal cell and this animal cell have cell membrane and nuclear membrane, and their genetical material are present inside the nucleus. So এই ডিএনএটাকে ফার্স্ট আইসোলেট করতে হলে এই সেলকে বিভিন্ন এনজাইম দিয়ে কী করা হয়, ট্রিট করা হয়। আমি এই মধ্যে আমরা কী কী দিতে পারি, এর মধ্যে আমরা দিতে পারি কি, ফার্স্ট প্রোটিয়েজ দিয়ে দিলাম। প্রোটিয়েজ এনজাইম কি করবে, সেল মেমব্রেনের মধ্যে যে প্রোটিন থাকে তাকে ডিগ্রেড করবে। তাহলে প্রোটিয়েজ কি করে, ডিগ্রেড অর ডিস্ট্রয় প্রোটিন। বা আর কি দিয়ে দিলাম এখানে, ইনকর্পোরেট, এখানে দিয়ে দিলাম লাইপেজ, যা কি করবে, ডিস্ট্রয় ফসফোলিপিড অর লিপিড। আর কি দিয়ে দেওয়া হলো, এর মধ্যে বিভিন্ন কার্বোহাইড্রেট থাকবে, কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম, কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম, যা কি করবে, কার্বোহাইড্রেটকে ডিস্ট্রয় করবে, ডিস্ট্রয় কার্বোহাইড্রেট। এর মধ্যে আবার কি দিয়ে দেওয়া হলো, আরএনএস, যা কি করবে, ডিগ্রেড অর ডিস্ট্রয় আরএনএ। কিন্তু এর মধ্যে দেব না আমরা ডিএনএস, কারণ ডিএনএস দিয়ে দিলে ডিএনএটা ডিগ্রেড হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে বিভিন্ন এনজাইম দিয়ে, তাহলে এটা যদি অ্যানিম্যাল সেল হয়, অ্যানিম্যাল সেল, সেল মেমব্রেনে প্রোটিন থাকে, লিপিড থাকে বা কার্বোহাইড্রেটও থাকতে পারে, সেলকে ডিস্ট্রয় করে। নিউক্লিয়ার মেমব্রেনেও কি থাকতে পারে, অন্যভাবে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট থাকে। এরপরে আমরা কি করব, আরএনএস দিয়ে দিলাম, আরএনএসটা কি করে, ডিস্ট্রয় দ্য আরএনএ। তাহলে কি করে এলো, শুধুমাত্র এগুলো সব ডিগ্রেড হয়ে গেল। অর্থাৎ পরের ছবিটা আমরা এরকম দেখাতে পারি, আফটার digestion by various lysine enzyme এরকম করবে। অর্থাৎ সেল মেমব্রেন ডিগ্রেড, নিউক্লিয়ার মেমব্রেনও ডিগ্রেড, শুধু আমাদের পড়ে রইল এখানে ডিএনএ। অর্থাৎ ডিএনএটাকে এইভাবে অ্যানিম্যাল সেল থেকে আইসোলেট করা হয়। যদি এটা প্ল্যান্ট সেল হয়, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কীরকম হবে আমরা দেখবো এখানে। সো যদি প্ল্যান্ট সেল থেকে এই ডিএনএটাকে আইসোলেট করতে হয়, তাহলে অনুরূপ এই যে সেল ওয়ালে কি থাকে, সেলুলোজ থাকে। এই সেলুলোজকে ডিস্ট্রয় করার জন্য আমরা কি এনজাইম দিয়ে দেবো, এখানে সেলুলোজ এনজাইম দিয়ে দেবো, তাহলে সেল ওয়াল ডিগ্রেড হয়ে যাবে। অনুরূপভাবে আগের মতো সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে, সেল মেমব্রেনের মধ্যে লিপিড থাকে, সেল মেমব্রেনের মধ্যে কিছু কার্বোহাইড্রেটও থাকে। আগের মতো এখানে লিখে নেবে, এগুলোকে ডিগ্রেড করার জন্য প্রোটিয়েজ, লাইপেজ এবং কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে অনুভাবে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট থাকতে পারে, তাদেরকে অনুভাবে বিভিন্ন এনজাইম দিয়ে ট্রিট করে দেওয়া হলো। শুধু এখানে আমরা এক্সট্রা একটা এনজাইম ব্যবহার করলাম, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি, সেলুলোজ। আবার অনুভাবে যদি ব্যাকটেরিয়াল সেল হয়, এটা তো অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেল গেল, যদি ব্যাকটেরিয়াল সেল হয়, ব্যাকটেরিয়াল সেল
ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, দিস ইজ সেল ওয়াল, এবং সেল ওয়ালের ভিতরে আছে এখানে কে সেল মেমব্রেন। এই সেল ওয়ালের মধ্যে থাকে পেপটাইডোগ্লাইকেন। একে ডিগ্রেড করার জন্য আমরা কোন এনজাইম ট্রিট করব, কোন এনজাইম দেব, ট্রিট উইথ লাইসোজাইম। তাহলে এই পেপটাইডোগ্লাইকেনটা কি যাবে, পেপটাইডোগ্লাইকেন শর্ট ফর্মে পিপিজি ডিগ্রেড। তাহলে এর মধ্যে যে ডিএনএটা আছে, ক্রোমোজোমাল ডিএনএ আছে বা প্লাজমিড আছে, সেগুলো কি হবে, ভিজিবল হয়ে যাবে, বা আমরা এখানে আইসোলেট করতে পারি, ডিএনএ আইসোলেশন। যদি এটা ফাঙ্গাল সেল হয়, ফাঙ্গাল সেলের সেল ওয়ালে কি থাকে, সেল ওয়াল কন্টেন কাইটিন। তো এই কাইটিনকে ভাঙার জন্য আমরা কোন এনজাইম দেবো এখানে, কাইটিনেজ এনজাইম। সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনকে অন্যভাবে একইভাবে বিভিন্ন এনজাইম দিয়ে ট্রিট করলে আমরা তাদের ডিএনএটাকে আইসোলেট করতে পারবো। সো আফটার ভেরিয়াস লাইজিং এনজাইমেটিক ট্রিটমেন্ট, বিভিন্ন লাইজিং এনজাইমেটিক ট্রিটমেন্টের পরে যে ডিএনএটা থাকবে মিডিয়ামে, তার মধ্যে আমরা এখানে কি দিয়ে দিই, এখানে চিল্ড, CHILLED, চিল্ড ইথানল C2H5OH, চিল্ড ইথানল দিয়ে দিলে কি হয়ে যায় না, রেজাল্ট ইনটু ডিএনএ প্রেসিপিটেড। ডিএনএটা কি হয়, নিচে থিতিয়ে পড়ে, প্রেসিপিটেটেড, ডিএনএ বিকাম প্রেসিপিটেটেড। অর্থাৎ চিল ইথানল এখানে দিলে কি হয়, একটা লেয়ার পড়ে এবং ডিএনএগুলো নিচের দিকে এরকম করে এক জায়গায় থিতিয়ে পড়ে। চিল ইথানল দেওয়ার পরে ডিএনএগুলো একদিকে এরকম থিতিয়ে পড়ে, এবং একটা বাউন্ডারি থাকে ডিএনএ এবং ইথানলের মধ্যে। এটা পুরোটাই ডিএনএ, আর এখানে কি আছে, এখানে এরকম করে চিল ইথানল আছে, এটা বাউন্ডারিজ দেওয়া থাকে। তারপরে কি হয়, একটা স্প্যাচুলা বা একটা গ্লাস রড দিয়ে, বাই ইউজিং এ গ্লাস রড, এটা গ্লাস রড দিয়ে কি করা হয়, ডিএনএ কে রিমুভ, তুলে নেওয়া হয় বা আলাদা করা হয় ফ্রম দি ইথানল। এবং একটা হেডসেটের এখানে একটা ছবি দিয়েছে, এর মধ্যে একটা গ্লাস রড ঢুকিয়ে এই ডিএনএটাকে তুলে নেওয়া হয়, গ্লাস রড প্রবেশ করিয়ে ডিএনএটাকে তুলে নেওয়া হয়। এই প্রসেসটাকে বলা হয় SPOOLING, স্পুলিং। The process of removal of DNA from the culture medium or from the ethanol. This process is known as spooling. Second steps of rDNA technology, fragmentation of DNA by using RE, বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে ডিএনএকে, যে ডিএনএটা পিউরিফাইড হলো, ওকে ছোট ছোট পিসে কাটা হয়। তাহলে কি RE বলতে কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। উদাহরণ বলা হয়েছিল কি, ইকো, R1, ব্যান H1, স্যাল, PST1, PV1, PV2, PVU2, it is an example of restriction endonuclease. বিভিন্ন restriction endonuclease এনজাইম দিয়ে ট্রিট করা হয়।
পিউরিফাইড ডিএনএকে। তাহলে এখানে এটা লিখি, আফটার পিউরিফিকেশন অফ ডিএনএ কে পিউরিফাইড করার পর আফটার পিউরিফিকেশন অফ ডিএনএ কি করা হয়, ফ্র্যাগমেন্টেশন বাই আরই বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ট্রিট করা হয়। এখানে একটা উদাহরণ দিচ্ছি কি, ইকো R1, suppose this is our DNA, this is our DNA, এই ডিএনএ গুলোকে ছোট ছোট পিসে কাটা হয়, যেখানে ওর স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স পাবে সেখানে ও কেটে দেবে। তাহলে একে ইকো R1 দিয়ে কি করা হলো, ট্রিট করা হলে ছোট ছোট পিসে কেটে যাবে, অর্থাৎ কোনো একটা এরকম বড় পিস থাকবে, কেউ আবার এরকম ছোট ছোট পিস থাকবে। ফ্র্যাগমেন্টেশন বলা হয়েছে জন্য খণ্ডীভবন অফ ডিএনএ বাই এজি আর ই, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ডিএনএকে ছোট ছোট পিসে কাটা হলো। এখানে মনে রাখতে হবে যে, ভালো করে মনে রাখি, মাইন্ড 8 যে আইসোলেটেড ডিএনএ কে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিক এনজাইম দিয়ে কাটা হবে বা কাটানো, বা যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করানো হয়, এক্স্যাক্টলি সেই আরই দিয়ে ক্লোনিং ভেক্টরকেও কাট করাতে হবে। ভালো করে মনে রাখি, আমরা যে ডিএনএটাকে আইসোলেট করলাম সেই ডিএনএকে যে আরই দিয়ে কাটবো, সব এখানে বললাম কি ইকো R1 দিয়ে কাটলাম, তাহলে ওই ক্লোনিং ভেক্টরকেও সেম আরই দিয়ে, অর্থাৎ দ্যাট ইজ ইকো R1 দিয়ে কাটতে হবে। না, যদি না কাটা হয় তাহলে রিকম্বিনেন্ট, তাহলে কি হবে, যদি সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে না কাটি তাহলে স্টিকি এন্ড পাওয়া যাবে না, তার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ ফর্ম হবে না। তাহলে এটা মনে রাখি, যে ডিএনএটা নিলাম তাকে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো, ক্লোনিং ভেক্টরকেও, যেমন কি ক্লোনিং ভেক্টর কি PBR322, PBR322 এর যেমন একটা স্ট্রাকচার দেখেছিলাম, যে এখানে ইকো R1, এখানে কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে GATTC, তাহলে এই ক্লোনিং ভেক্টর 2 বা এখানে কোনো একটা ফরেন ডিএনএকে প্রবেশ করাবো, বা এর একটা ডিএনএ নিলাম, তাকেও ইকো R1 দিয়ে ট্রিট করতে হবে, আর এই ক্লোনিং ভেক্টরকেও সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ট্রিট করতে হবে। যদি না ট্রিট করানো হয় বা না কাটানো হয় তাহলে কী হবে, স্টিকিয়েন পাওয়া যাবে না, তার ফলে ডিজায়ার্ড ডিএন বা ডিজায়ার্ড ডিএনএটা ক্লোনিং ভেক্টরের মধ্যে প্রবেশ করতে পারবে না। সেই জন্য এই স্টেপসটা ভালো করে মনে রাখতে হবে। আইসোলেটেড ডিএনএকে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো, ক্লোনিং ভেক্টরকেও সেম আরই দিয়ে কাটবো। যদি একে আমরা ব্যাম H1 দিয়ে ট্রিট করি তো অনুভাবে ডিজায়ার, তাহলে এই আইসোলেটেড ডিএনএটাকেও ব্যাম H1 দিয়ে ট্রিট করতে হবে।
একে যদি আমরা PVU1 দিয়ে ট্রিট করি তাহলে একেও PVU1 দিয়ে ট্রিট করতে হবে। সো দিস ইজ দ্য ফ্র্যাগমেন্টেশন অফ DNA বাই ইউজিং RE. Third steps of RDNA technology is gel electrophoresis. কেন করা হয়? For separation and isolation of desired DNA fragments. আমরা কাঙ্ক্ষিত ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে চাইছি, অনেকগুলো তো ফ্র্যাগমেন্ট পাওয়া যায়, তার মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে পাওয়ার জন্য কী করা হয়? জেল ইলেকট্রোফোরেসিস করা হয় ফর সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্টস। জেল ইলেকট্রোফোরেসিসে এখানে কি লাগে? রিকোয়ারমেন্ট একটা জেল লাগে, অ্যাগারোস জেল, যেটা কোথা থেকে পাওয়া যায়? অবটেন ফ্রম গ্রাসিলারিয়া অ্যান্ড জেলিডিয়াম, গ্রাসিলারিয়া SP অ্যান্ড জেলিডিয়াম SP, এক ধরনের রেড অ্যালগি, লোহিত অ্যালগি শৈবাল থেকে এটাকে পাওয়া যায়, অ্যাগারোস জেল। আর কি লাগে? এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করা হয়, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড করা হয়, ইলেকট্রিক ফিল্ড লাগে, ইলেকট্রিক ফিল্ড। তো জেল ইলেকট্রোফোরেসিসে ভালো করে মনে রাখি এখানে যে জেল ইলেকট্রোফোরেসিস যখন করানো হয় smaller fragments are move faster, যেগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্ট হবে সেগুলো মুভ ফাস্টার করবে দেন লার্জারের থেকে সেগুলো তাড়াতাড়ি মুভ করে। smaller fragments of DNA are move faster than the larger fragments. আর we can see DNA in visible light. আমরা দৃশ্যমান আলোকে ডিএনএকে দেখতে পাই না, we can't see DNA in visible light. সেই জন্য কী করা হয়? এবারে এটা নিটের কোশ্চেন ছিল যে ডিএনএগুলোকে ডিএনএ প্লাস ইথিলিয়াম ব্রোমাইড PTBR, ইথিলিয়াম ব্রোমাইড দিয়ে কি করা হয়? ইথিলিয়াম ব্রোমাইডে ডোবানো হয়, সোক করানো হয়, তারপরে কি করা হয়? ইউভি রেস চালনা করা হয়। ইউভি রেস চালনা করলে কি হয়? এদেরকে দেখতে কিরকম লাগে না অরেঞ্জ লাইট, অরেঞ্জ বেগুনি কালার, অরেঞ্জ লাইট বেগুনির মতো দেখতে লাগে। এবারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, নিট 2020-তে এই কোশ্চেনটা ছিল। ডিএনএকে দেখার জন্য কি ইউজ করা হয়? ইথিলিয়াম ব্রোমাইডে সেটাকে সোক করানো হয়, ডোবানো হয় এবং ইউভি রেস চালনা করলে এগুলো দেখতে অরেঞ্জ লাইট লাগে। বা আর একটা প্রসেস আছে, আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টকে দেখেছিলাম যে এক্স রে পাঠিয়েও ডিএনএকে একটা প্লেটে এক্স রে প্লেটে দেখানো যেতে পারে। সেক্ষেত্রে কি কালার লাগে? ডার্ক ব্যান্ড। এক্স রে ফিল্মে কালার কীরকম হয়? ডার্ক আর গ্রে কালার, ডার্ক আর গ্রে ব্যান্ড দেখতে পাওয়া যায় ডিএনএ। তো এর একটা সেট আপ আছে কীভাবে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়, আমরা এরপরে আসছি।
তো জেল ইলেকট্রোফোরেসিস সেটআপটা কেমন না, এখানে এরকম করে একটা জেলের প্লেট থাকে, 11 জেল প্লেট, আর ঠিক এর নিচের দিকে এরকম করে একটা ইথিরিয়াম ব্রোমাইডের একটা পেপার থাকে বা ইথিরিয়াম ব্রোমাইডের একটা সলিউশন থাকে, তার নিচে ঠিক করে এরকম ইভিএসসি একটা প্লাস্টিক পেপার দেওয়া থাকে। আর এখানে কয়েকটা ওয়েলস আর কূপ যাকে বলা হয়, এখানে কি করা হয়, ওয়েলস ফর স্যাম্পল ডিএনএ লোডেড, স্যাম্পল ডিএনএ লোড করার জন্য এখানে কি থাকে, ওয়েল বা কূপ করা থাকে। তাহলে এরকম করে এই যে ডিএনএটা ছিলাম এখানে ধরলাম, ধরে এর মধ্যে এরকম করে ডিএনএটাকে দিয়ে দেওয়া হয়। এর মধ্যে এরকম ডিএনএ তো ফ্র্যাগমেন্টেশন হয়েছিল বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিক এনজাইমে ট্রিট করার পরে, আগের স্টেপটা ছিল বিভিন্ন ফ্র্যাগমেন্ট পাওয়া গেল। তারা কী করে, একটা মাইক্রোপিপেটের সাহায্যে, এটাকে নিয়ে কি করা, এর এই ওয়েলের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে একটা ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এখানে একটা মেশিন দেওয়া থাকে, নাম দেওয়া, যেখানে ভোল্টেজ রেগুলেটর করা হয় এবং এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয়, এই জন্য নাম হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রিক ফিল্ডের, জেলের মধ্যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে ডিএনএর মুভমেন্ট, সেটা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। তাহলে এর মধ্যে এখানে ডিএনএ স্যাম্পল লোড করা আছে, স্যাম্পল লোডেড ডিএনএ স্যাম্পল লোড করা হয়ে গেছে, ডিএনএ স্যাম্পল লোড। আর এটা হচ্ছে যে নেগেটিভ পজিটিভ, অ্যানোড সম্ভবত, আর এটাকে বলা হয় ক্যাথোড। ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড, আমরা আগেই জানি ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড। তাহলে কি করবে, fragmented DNA moves along the জেলকে ধরে মুভ করতে থাকবে এবং fragmented DNA moves along the জেল এবং smaller DNA move faster than the লার্জার। ছোট ছোট ডিএনএ খণ্ডগুলো লার্জার ডিএনএ খণ্ড থেকে দ্রুত মুভ করে কোথায়, ইন দ্য অ্যাগারোস জেল। এই ঘটনাকে বলা হয় SIEV সিভিং প্রভাব। সিভ বলতে কি, চালনী, অর্থাৎ এখানে 11 জেল চালনীর মতো কাজ করছে এবং ডিএনএগুলোকে, যেগুলো স্মলার ফ্র্যাগমেন্ট, সেগুলো দ্রুত মুভ করছে টুয়ার্ডস দ্য অ্যানোড এবং লার্জার ফ্র্যাগমেন্টগুলো ধীরে ধীরে মুভ করছে স্মলার ফ্র্যাগমেন্টের থেকে। এই ঘটনাকে বলা হয় সিভিং এফেক্ট। অর্থাৎ সিভিং মানে এখানে, সিভ মানে এখানে চালনী প্রভাব। 11 জেল অ্যাক্টস অ্যাজ এ সিভ, বা এটাকে বলা হয় চালনী এক প্রকারের। সে কী করছে, স্মলার ফ্র্যাগমেন্টগুলোকে দ্রুত মুভ করাচ্ছে, কারণ স্মলার ফ্র্যাগমেন্টের মলিকুলার ওয়েট কম, সেই জন্য তারা দ্রুত মুভ করবে, তারা দ্রুত অ্যানোডের দিকে যেতে যাবে, কারণ ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ, সেই জন্য ও পজিটিভ চার্জের দিকে দ্রুত যেতে যাবে। যেগুলো স্মলার ফ্র্যাগমেন্ট সেগুলো দ্রুত মুভ করবে, যেগুলো লার্জার ফ্র্যাগমেন্ট সেগুলো ধীরে ধীরে মুভ করবে উইথ দ্য জেল এর মধ্যে দ্রুত মুভ করবে স্মলার ফ্র্যাগমেন্টটি। এই ঘটনাকে বলা হয় সিভিং এফেক্ট। সে যাই হোক, এবার আমরা ফিরে আসি। তাহলে মাইক্রোপিপেটের সাহায্যে ঢাল থেকে ডিএনএগুলোকে তুলে এই ওয়েলের মধ্যে লোড করে দেওয়া হয়। এবার কি হয়, যেগুলো বললাম, যেগুলো স্মলার ফ্র্যাগমেন্টস, সেগুলো কি করে,
সেগুলো যেগুলো স্মলার ফ্র্যাগমেন্ট সেগুলো দ্রুত মুভ করে, smaller fragment. So this is smaller and this is larger fragment, এবং স্মলার ফ্র্যাগমেন্টগুলো দেখো দ্রুত মুভ করছে এবং লার্জার ফ্র্যাগমেন্টগুলো দ্রুত ধীরে ধীরে মুভ করছে। এনসিইআরটি বই এখানে দেখিয়েছে লেন 1-এ এগুলো ডিএনএগুলো ডাইজেস্ট মানে আনডাইজেস্টেড ডিএনএটাকে দেওয়া হয়েছে। এগুলো যদি মুভ না করে তাহলে বুঝতে হবে কি এটা আনডাইজেস্টেড ডিএনএ। আমরা এখানে দেখিয়েছি ডাইজেস্টেড ডিএনএকে মুভ করানো হয়েছে। যদি ডিএনএ মুভ না করে তাহলে সেগুলোতে দেওয়া হবে আনডাইজেস্টেড ডিএনএ, যদি মুভ করে সেগুলো কী হবে ডাইজেস্টেড ডিএনএ, অর্থাৎ ফ্র্যাগমেন্টেড ডিএনএগুলো এখানে দেখানো হয়েছে। ইন লেন, এটা যদি লেন 1 ধরা হয়, লেন 2 ধরা হয়, লেন 3 বা ওয়েল 1, ওয়েল 2, ওয়েল 3, ওয়েল 1-এর ডিএনএটা এখানে মুভ করেনি, তাহলে কী হয়েছে না ডিএনএটা ডাইজেস্টেড হয়নি। আর ওয়েল 2 এবং 3-তে ডিএনএগুলো মুভ করে দেখাচ্ছে, তাহলে এগুলো ডাইজেস্টেড ডিএনএ। সো দিস ইজ দ্য জেল ইলেকট্রোফোরেসিস সেট আপ। এরপরে আমরা একটু আগে বলেছিলাম যে এই ডিএনএগুলোকে ভিজিবল লাইটে আমরা দেখতে পাই না, সেই জন্য কী করা হয়, সেই জন্য আমরা কী করবো এখানে না একে সোকড ইন 0.5 মাইক্রোগ্রাম ml ইথিডিয়াম ব্রোমাইড ETBr সলিউশনে সোক করানো হবে কত মিনিট ধরে না 15 মিনিট ধরে। তারপরে একে কি করতে হবে, এর উপরে কী করা হবে না ইউভি রে চালনা করতে হবে। তারপরে আমরা যেটা দেখতে পাবো যে ডিএনএটা সেটাকে কীরকম দেখতে লাগবে। তো আগে বলা হয়েছিল যে অরেঞ্জ কালার। জেল ইলেকট্রোফোরেসিস করার পরে যে ডিএনএটা মুভ করে গেছে, এবার ওই ডিএনএটাকে আমরা দেখতে পাই না, সেই জন্য কী করা হয় একটা মেথড বলা হয়েছিল যে ইথিডিয়াম ব্রোমাইডে ওকে সোক করানো হয়, চুবিয়ে তুলে নেওয়া হয়, সিঙ্ক করানো হয়। কত মিনিট রাখা ওখানে 15 মিনিট। তারপরে ইভি রেসি চালনা করলে ইভি রেসি পেপার দেওয়া থাকে, এখানে বলেছিলাম এইটা হচ্ছে যে ইভি রেস পেপার, আর এটা হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইডের ETBr সলিউশন। আর এটা পুরোটাই এখন এই কালো রঙের, এটা পুরোটাই কি অ্যাগারোস জেল। আমাদের শুধু পরীক্ষা আছে জেল ইলেকট্রোফোরেসিস বলতে কী বোঝে 2 নম্বরে, আমাদের এখানে স্টেপসগুলো আসে না, তুমি এখানে জেনে রাখা ভালো। জেল ইলেকট্রোফোরেসিস তোমার আপার ক্লাসে আরও ডিটেলসে বলবে, কিন্তু মোটামুটি একটা আইডিয়া বলে দেওয়া হবে। তাহলে অরেঞ্জ কালার দেখুন আমরা দেখতে পাবো ডিএনএগুলো। আর একটু আগেই বলেছিলাম যে ডিএনএকে আমরা আর একটা প্রসেসে দেখতে পারি, সেটা কি এক্স-রে ফিল্ম প্লেটের উপরে অটোরেডিওগ্রাফি করলে, অর্থাৎ সেখানে কী করতে হবে একটা প্রোব অ্যাড করে আমরা ডিএনএকে দেখতে পারি। সো এটা আমরা ডিসকাস করেছি কিসে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। এখানে আমাদের এখানে স্টেপস জেল ইলেকট্রোফোরেসিস দেখানো হলো। এই যে ডিএনএটা 11 জেলে ছিল, এই 11 জেল থেকে এটা স্প্যাচুলা SPACULA স্প্যাচুলা দ্বারা, এটা একটা স্প্যাচুলা দ্বারা ডিএনএকে তুলে নেওয়াকে বলা হয়। তাহলে ফ্রম 11 জেল থেকে ডিএনএকে স্প্যাচুলা দ্বারা কেটে তুলে নেওয়াকে বলা হয় কি ইলিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলিউশন কি the removal of DNA from agarose by a spatula is called elution, IELUTION। তাহলে এখানে আমরা কি দেখলাম 3টে স্টেপস, ডিএনএটাকে
অ্যানিমেল সেল বা প্ল্যান্ট সেল থেকে আইসোলেট করলাম, তারপরে রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দেখে তাকে ট্রিট করে ছোটো ছোটো পিসে কাটা হলো। এবার ওই পিসগুলোকে সজ্জিত করার জন্য কোনটা বড় পিস কোনটা ছোট পিস সেজন্য জেল ইলেক্ট্রোফোরেসিস করা হয়। কিসের জন্য বললাম? সেপারেশন আর আইসোলেশন অফ ডিজায়ার ডিএনএ ফ্র্যাগমেন্ট। এখানে একটা জেল ব্যবহার করা হয়, অ্যাগারোস জেল, যেটা অবটেন করা হয় একটা সামুদ্রিক অ্যালগি থেকে, রেড অ্যালগিয়ান, তার নাম হচ্ছে গ্রাসিলারিয়া এবং জেলিডিয়াম। জেল দেওয়া থাকে, ইথিয়াম ব্রোমাইডের সলিউশনের মধ্যে ওটাকে ডোবানো থাকে, তারপরে একটা ইউভি রেস ফিল্টার পেপার দেওয়া থাকে। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে ডিএনএগুলোকে একটা ওয়েলের মধ্যে কুক করে, 11 জেলের মধ্যে কুক করে তাকে লোড করে দেওয়া হয় এবং ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করা হয়। ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ, এই মুভ টু দ্য পজিটিভলি চার্জ। ডিএনএ নেগেটিভ চার্জ বলে এটা পজিটিভ চার্জ দিকে দ্রুত যেতে যাবে। যেগুলো স্মল ফ্র্যাগমেন্ট সেগুলো তাড়াতাড়ি যাবে, কারণ তাদের মলিকুলার ওয়েট কম। যেগুলো লার্জ ফ্র্যাগমেন্ট সেগুলো ধীরে ধীরে যাবে। এই ঘটনাকে বলেছে কি সিভিং এফেক্ট। 11 জেলের মধ্যে ডিএনএ এর যাওয়াকে বলা হয় সিভিং এফেক্ট। যেগুলো স্মল ফ্র্যাগমেন্ট সেগুলো দ্রুত যায়, যেগুলো লার্জ ফ্র্যাগমেন্ট সেগুলো তাড়াতাড়ি যায়। এখানে তাহলে স্মল ফ্র্যাগমেন্টগুলো তাড়াতাড়ি যাচ্ছে এবং লার্জ ফ্র্যাগমেন্টগুলো ধীরে ধীরে যাচ্ছে। তাহলে এটা কি সাইজ? ভালো করে মনে রাখতে হবে যে 11 জেলের মধ্যে যে ডিএনএটা সেপারেশন হচ্ছে সেটা কার উপর নির্ভর করে? সাইজের উপরে। ডিএনএ আর সেপারেটেড থ্রু দ্য জেল ইলেক্ট্রোফোরেসিস কার উপরে? ডিপেন্ড অন সাইজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখি, ডিপেন্ড অন সাইজ। DNA are separated through gel electrophoresis according to their size. According to their size, very very important. এরপর আমরা কি করলাম? জেল ইলেক্ট্রোফোরেসিস করার পরে ওকে সোক করলাম কিসে? ইথিলিয়াম ব্রোমাইডের সলিউশন 15 মিনিটের জন্য। সোক করার পরে তার আগে বলে দিই, ডিএনএ ভিজিবল লাইটে ডিএনএকে আমরা দেখতে পাই না, সেই জন্য ইথিলিয়াম ব্রোমাইডে সোক করার পরে ইথিলিয়াম ব্রোমাইডকে কী করে? ইন্টারক্যালেটস উইথ নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসের সাথে এরা যুক্ত হয়ে যায়। তারপরে ইউভি রেস পাঠালে আমরা ডিএনএকে অরেঞ্জ কালার হিসাবে দেখতে পাই। ডিএনএ ইজ নট ভিজিবল আন্ডার, নট সি ইন ভিজিবল লাইট, দৃশ্যমান আলোকে দেখতে পাওয়া যায় না, সেই জন্য এই স্টেপসটা করা হয়। এটা নিটের কোশ্চেন চলে এবারে। ডিএনএকে দেখার জন্য আমরা কি সলিউশন ইউজ করি? ইথিলিয়াম ব্রোমাইড এবং ইউভি রেস পাঠিয়ে। এরপরে কি করা হয়? 11 জেল থেকে যে ডিএনএটা আমরা ডিজায়ার ডিএনএটাকে আলাদা করার জন্য কি প্রসেস করি? ইলিউশন। আমরা 11 জেল স্প্যাচুলা দিয়ে ডিএনএকে তুলে নেওয়াকে বলা হয় ইলিউশন। তাহলে এখানে কোশ্চেনগুলো কী কী ভালো করে মনে রাখতে? জেল ইলেক্ট্রোফোরেসিস কি, 2 নম্বরে সিভিং এফেক্ট কি, ইলিউশন কি, ইলিউশন। সো দিস ইজ অল অ্যাবাউট জেল ইলেক্ট্রোফোরেসিস। এই লাইনটা ভালো করে মনে রেখে অ্যান্সার দ্য লাইন, দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট সেপারেট অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ বাই সিভিং এফেক্ট প্রোভাইডেড বাই 11 জেল। লাইনটা আগেও বলেছিলাম, এখানে এই লাইনটা লিখে রাখি। তারপরে আমরা আসছি কি আফটার ইলিউশন, ডিএনএটাকে জেল থেকে তুলে নেওয়ার পরে আমরা এরপরে কী করব? ক্লোনিং ভেক্টরের মধ্যে এটাকে ইনসার্ট করানো হয়। এই যে ডিএনএটাকে আমরা জিন অফ ইন্টারেস্ট থেকে আইসোলেট করেছিলাম, সেটাকে কী করে ব্যবহার TVR 320 বা TC90 বিভিন্ন ক্লোনিং ভেক্টরের মধ্যে এটাকে ইনসার্ট করব। তো এর পরের স্টেপস আসছে কি আমরা লাইগেশন অফ ডিএনএ। এর আগের স্টেপে আমরা যদি ভিডিওতে দেখি, সেখানে কী ছিল? আইসোলেশন অফ ডিএনএ, ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রিজিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তারপরে কী ছিল? জেল ইলেক্ট্রোফোরেসিস। তারপর আমি স্টেপস বলেছিলাম পিসিআর। যদি ডিএনএর অ্যামাউন্ট কম থাকে তাহলে সেখানে পিসিআর করা হয়, অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট বাই পিসিআর স্টেপস এখানে আমরা এখন অ্যাপ্লাই দেখাবো না, পিসিআর একটা আলাদা করে ভিডিও বানিয়ে সেখানে দেখবো। তো ডিএনএটাকে এবার আইসোলেট করার পরে একে কী করবে? এবার একে ক্লোনিং ভেক্টরের মধ্যে প্রবেশ করানো হবে। তো লাস্ট নেক্সট স্টেপস ইজ লাইগেশন অফ ডিএনএ ইনসাইড দ্য ক্লোনিং ভেক্টর। তো এখানে আমি বলে দিয়েছি যে পিসিআর পরে ডিসকাস করবেন ইনশাআল্লাহ। ফিফথ স্টেপস ওয়াজ ligation of desired
মানে কাঙ্ক্ষিত ডিএনএ ইনটু দ্য ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টরের মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএটাকে প্রবেশ করানো হবে। অর্থাৎ এখানে আমরা যদি এরকম PBR320 নিয়ে একে ইকো R1 দিয়ে ট্রিট করার পরে এরকম কিছু একটা সাইট পাওয়া যাবে। এরকম একটা সাইট পাওয়া গেছে, স্টিকি এন্ড পাওয়া গেছে। কারণ ইকো আরএন কী করে স্টিকি এন্ড তৈরি করে আমরা আগে অনেকবার জেনেছি। ইকো আরএন এখানে স্টিকি এন্ড তৈরি করলো। এখানে আমরা কী করলাম, যে ইলেকট্রোফোরেসিস পদ্ধতি, এটা হচ্ছে যে ডিজায়ার ডিএনএটাকে এখানে ইনসার্ট করে দেওয়া হলো। ডিজায়ার ডিএনএটাকে ইনসার্ট করে দেওয়া হলো এবং একটা এনজাইম ইউজ করলাম যাকে কি লাইগেজ, যাকে বলা হয় জেনেটিক্যাল গ্লু। আর ইকো আরএনকে বলা হয় জেনেটিক্যাল SCISSOR বা মলিকুলার কাঁচি বলা হয়, আর একে বলে মলিকুলার বা আণবিক আঠা বলা হয়, লাইগেজ। এখানে আমি দেখাচ্ছি এরকম করে একটা ড্রপ দিয়ে এখানে ড্রপ দিয়ে বা জুড়ে দেওয়া হলো এই জায়গাটায় ফসফোডাইস্টার গণমাধ্যমে RDNA ওপেন করানো। ওখানে লেখা ছিল লাইগেশন অফ ডিজায়ার্ড ডিএনএ উইথ দ্য ক্লোনিং ভেক্টর ফর দ্য ফরমেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। 6 নম্বর স্টেপস কি ছিল? ট্রান্সফার অফ RDNA into the host cell। পোষক দেহে এই RDNAটাকে কী করা হবে? ট্রান্সফার করানো হবে। ট্রান্সফার অফ RDNA into the host cell। পোষক দেহে RDNAকে ট্রান্সফার করে। এটা একটা ভিডিও বানানো হয়েছিল যে কীভাবে RDNAটাকে রিকম্বিনেন্ট হোস্ট দেহে প্রবেশ করানো যায়। সাপোজ দিস ইজ এ হোস্ট সেল ই কোলাই, এর দেহে আমরা ট্রান্সফরমেশন পদ্ধতিতে RDNA-কে সেন্ড করানো হয়। RDNA পদ্ধতিতে এর মধ্যে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করে গেছে। এর মধ্যে আরও অনেক স্টেপস ছিল, আমরা জেনেছিলাম যে কোন হোস্ট সেল রিকম্বিনেন্ট, কোনটা রিকম্বিনেন্ট নয়, সেই ভিডিওতে আলোচনা হয়েছিল। এখানে আমরা এই বেসিক স্টেপগুলো এখানে আলোচনা করে দিচ্ছি, সেই স্টেপগুলো তোমরা ওই ভিডিওতে দেখে নেবে। ট্রান্সফার RDNA ইনটু দ্য হোস্ট সেল। 7 নম্বর স্টেপস ছিল কি? লার্জ স্কেল প্রোডাকশনের জন্য 7 নম্বর স্টেপস ছিল লার্জ স্কেল প্রোডাকশন of desired DNA by বায়োরিঅ্যাক্টর। বায়োরিঅ্যাক্টর বলে একটা মেশিন আছে যেখানে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য, এটা এক ধরনের ফার্মেন্টার, যেখানে একটা আইডিয়াল পরিবেশ সৃষ্টি করে অসংখ্য মাইক্রোবস বা রিকম্বিনেন্ট মাইক্রোবসগুলোকে সেখানে পাঠানো হয়। অর্থাৎ একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে একে পাঠিয়ে দিয়ে কী করা হয়, সেখানে লার্জ স্কেল প্রোডাকশন করা হয়। লার্জ স্কেল প্রোডাকশন অফ ডিজায়ার্ড ডিএনএ বায়োরিঅ্যাক্টর। আমরা বায়োরিঅ্যাক্টর সম্বন্ধে আসবো, একটা ভিডিও বানানো হবে বায়োরিঅ্যাক্টরের ভাগগুলো। আটে কি না এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন, যেটা ওই ডিএনএটা যখন ট্রান্সলেশনে যাবে প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিনটাকে কী করতে হবে? এক্সট্রাকশন করতে হবে, আলাদা করতে হবে ওই ফার্মেন্টার মেশিন থেকে। এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন। তারপরে কি হয়? ডাউনস্ট্রিমিং প্রসেস ফলো করা হয়। ডাউনস্ট্রিমিং প্রসেসে কী করা হয় না, ডিজায়ার্ড প্রোটিনকে
সেপারেশন আলাদা করা হয়, পিউরিফিকেশন শুদ্ধিকরণ করানো হয়, অ্যান্ড ফর্মুলেশন উইথ সুইটেবল প্রিজারভেটিভ। একটি প্রিজারভেটিভে রাখা হয়, মানে যদি প্রোটিনটাকে একটা প্রিজারভেটিভ বা সংরক্ষকের মধ্যে রাখা না হয়, তাকে একটা আইডিয়াল মিডিয়ামে রেখে তাকে প্রিজার্ভেশন করা হয়। ডাউনস্ট্রিমিং, এই এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিনের এই পয়েন্টটাকে আমরা ডাউনস্ট্রিমিংও বলতে পারি। ডাউনস্ট্রিমিং প্রসেস কী করা হয়, ডিজায়ার্ড প্রোটিনকে সেপারেট আলাদা করা হয়, পিউরিফাই শুদ্ধিকরণ করা হয়, ফর্মুলেশনের সুইটেবল প্রিজারভেটিভ। তারপরে কি করা হয়, এগুলো হচ্ছে যে প্রোটিনটা পাওয়া গেল তার ক্লিনিক্যাল সেফটি টেস্টিং হবে। অর্থাৎ যে প্রোটিনটা পাওয়া গেল সেটা বাজারে ছাড়ার আগে বিভিন্ন ক্লিনিক্যাল টেস্টিং করা, যেমন এখনকার করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো বিভিন্ন অর্গানিজমের দিয়ে পরীক্ষা করার পর তারপরে মানুষের দিয়ে ট্রায়াল করা। যেমন কি কোনো একটা ভ্যাকসিন বাজারে আনতে গেলে তাকে প্রথমে মাইস অর্থাৎ ইঁদুর, তারপরে র্যাবিট খরগোশ, বানর, তারপরে মানুষের দিয়ে ট্রায়াল করা হয়। তো ক্লিনিক্যাল সেফটি টেস্টিং এর জন্য একটা বোর্ড আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, GEAC, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। এটা আমাদের হায়দ্রাবাদে আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। তো ক্লিনিক্যাল সেফটি টেস্টিং, তারপরে কি মার্কেটিং, তারপরে একে মার্কেটিং করানো হয়। আমি একটা ছবির মাধ্যমে এটাকে নিয়ে আলোচনা করছি। আমি এখানে একটা জেনারেল আইডিয়ার চেষ্টা করছি। প্রসেস অফ RNA টেকনোলজি একটা বেসিক স্টেপ যেগুলো বলেছিলাম সেগুলো আলোচনা করছি। ইনসুলিন প্রোডাকশান, আমরা ইনসুলিন প্রোডাকশানটাকে এটা বলতে পারি হিউমুলিন বলা হয়। হিউমুলিন একটা আমেরিকান কোম্পানি, ইলি লিলি একটা আমেরিকান কোম্পানি এটা বানিয়েছিল হিউমুলিন। তো কীভাবে তৈরি করা হয় না, এই তো প্যাঙ্ক্রিয়াসের মধ্যে কোন সেল থাকে, বিটা সেলকে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম, লাইজিং এনজাইম দিয়ে ট্রিট করানো হয়। দিলে লাইজিং এনজাইমগুলো কী কী, বিটা সেলের সেল ওয়াল আছে, সেখানে প্রোটিন লিপিড আছে, বিভিন্ন ডাইজেস্টিং প্রোটিয়েজ, লাইপেজ, কার্বোহাইড্রেট আছে এনজাইম এবং RNA এনজাইমকে ট্রিট করে আমরা কী পেয়ে গেল, ইনসুলিন DNA পাওয়া গেল। তো ইনসুলিন প্রপার ডিএনএটাকে পাওয়ার জন্য আমরা কী করলাম, RE দিয়ে ট্রিট করলাম। অর্থাৎ যখন ছোটো ছোটো পিস পাওয়া যাবে, ছোটো ছোটো পিস ইনসুলিন DNA পাওয়া যাবে। তো অনুরূপভাবে একটা ক্লোনিং ভেক্টর, যেমন কি PBR322 বা PVC19, একেও সেম RE দিয়ে কাটলাম ইনসুলিন। অর্থাৎ এখানে ইকো R1 যদি দেখায় তাহলে একেও ইকো R1 দিয়ে কাটলাম, R1 দিয়ে কাটা হলো। দিয়ে এর মধ্যে এরকম স্টিকিয়েন বেরোবে, এবার দুজনকে কি করা হবে, এই দুজনকে লাইগেশন করা হবে। তার আগে এগুলো একটু জেনে নিই। তো ইনসুলিন ডিএনএটা পাওয়া গেলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ভাঙার পরে তারপরে এই যে স্টেপসটা এখানে কী করা হয়, জেল ইলেকট্রোফোরেসিস, আগের মতো স্টেপস, আইসোলেশন অফ ডিএনএ, ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ফার্স্ট স্টেপস, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। জেল ইলেকট্রোফোরেসিস করা হলো, ইলিউশন পদ্ধতিতে ডিএনএকে কেটে তুলে নেওয়া হলো জেল থেকে, ইকো R1 রেস্ট্রিকশন PBR322 মধ্যে স্টিকিয়েন তৈরি করা হলো, এবং 4 নম্বর স্টেপস কি, লাইগেশন। 4 নম্বর স্টেপ ছিল সম্ভবত PCR এখানে দেখাচ্ছে না। যদি ডিএনএ পরিমাণ কম থাকে তখন PCR করা হয়, যদি ডিএনএ পরিমাণ কম না থাকে তাহলে কী করা হয়, লাইগেশন করা যায়। লাইগেশন অফ ডিজায়ার ডিএনএ ইন্টু
ক্লোনিং ভেক্টর। এই ক্লোনিং ভেক্টরের মধ্যে প্রবেশ করা হয়, তারপরে ছবিটা কীরকম হবে, এরকম হয়ে যাবে। এখানে আমরা ডিজায়ার ডিএনএকে সাপোজ এখানে ডিজায়ার ডিএনএটা প্রবেশ করে গেছে। এবার একে কী করা হবে, ট্রান্সফরমেশন পদ্ধতিতে কোলার দিয়ে পাঠানো হলো, কোলার দিয়ে চলে গেছে, কোলার দিয়ে এগুলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করেছে। বাইনারি ফিশনের মাধ্যমে অসংখ্য ফরমেশন অফ মেনি ইকোলাই, অসংখ্য ইকোলাই পাওয়া যাবে। তারপরে আরও অনেক স্টেপ ছিল, সেখানে আমরা এখানে আলোচনা করছি না। সিলেকশন অফ ট্রান্সফর্ম, নন ট্রান্সফর্ম এখানে বলা হচ্ছে না। তারপরে কী করবে, এখানে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য বায়োরিঅ্যাক্টর মেশিনে এদেরকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই রিকম্বিনেন্ট ইকোলাইগুলোকে। তারপরে কী করা হবে, এরা যখন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনে যাবে, ইনসুলিন প্রোটিন তৈরি হবে। তারপরে একে ডাউন স্ট্রিমিং প্রসেস অ্যাপ্লাই করে, অর্থাৎ ডাউন স্ট্রিমিং প্রসেসের মাধ্যমে সেপারেশন, পিউরিফিকেশন এবং ফর্মুলেশন, পিউরিফিকেশন ফর্মুলেশন ও সুইটেবল প্রিজারভেটিভ সংরক্ষণ করা হবে। তারপরে ক্লিনিক্যাল সেফটি টেস্টিং, তারপরে মার্কেটিং। সো দিস ইজ দ্য জেনারেল আইডিয়া অ্যাবাউট আরডিএনএ ফরমেশন। একটু জেনারেল আইডিয়া দেওয়া হলো কীভাবে আরডিএনএ টেকনোলজি অ্যাপ্লাই করে বিভিন্ন রিকম্বিনেন্ট প্রোটিন বানানো হয়। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট স্টেপস অফ আরডিএনএ টেকনোলজি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে এখানে আরেকবার ফিরে আসি, এই যে বাইনারি ফিশের মাধ্যমে অসংখ্য ইকোলাই তৈরি হবে। ক্লোনিং ভেক্টর বৈশিষ্ট্য, এরা অটো রেপ্লিকেটিভ, এরা যখন রেপ্লিকেশন ঘটাবে ইনসুলিন ডিএনএরও রেপ্লিকেশন হবে। অর্থাৎ এই যে ইনসুলিন জিন আছে, ইনসুলিন ডিএনএ আছে, এই ইনসুলিন ডিএনএ থেকে কী তৈরি হবে, ইনসুলিন এমআরএনএ, থেকে তৈরি হবে ইনসুলিন প্রোটিন, দিস ইজ আ ডিজায়ার্ড প্রোটিন। তারপরে একই রকম স্টেপস ডাউন স্ট্রিমিং প্রসেসের মাধ্যমে ওই প্রোটিনটাকে সেপারেশন করতে হয়, পিউরিফিকেশন করতে হয়, তারপর ফর্মুলেশন অফ সুইটেবল প্রিজারভেটিভ, ক্লিনিক্যাল সেফটি টেস্টিং অ্যান্ড দেন মার্কেটিং। So this is all about general idea and basic sequential steps of our DNA technology.